আসসালামু আলাইকুম। নারায়ণ সরকারি মহিলা কলেজে ডিগ্রি দ্বিতীয় বর্ষে বিএ এবং বিএসএস এর ছাত্রীরা যারা ইসলামী ইতিহাস ও সংস্কৃতি নিয়ে বিষয় নিয়েছ তাদেরকে আমার অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, নিরাপদে আছো এবং স্বাস্থ্যবিধি মেনে চলছো। ছাত্রীরা, এতদিন শুধু আমরা একাদশ, দ্বাদশ শ্রেণী এবং শ্রেণী ক্লাস নিয়ে আসছিলাম। আমাদের মাননীয় অধ্যক্ষ মহোদয়ের তত্ত্বাবধানে এবং নির্দেশক্রমে আমরা ডিগ্রির ক্লাস শুরু করছি, যাতে তোমরা এই করোনাকালীন সময়ে, যেহেতু কলেজ বন্ধ আছে, বাসায় বসে তোমরা পড়াশোনা করে উপকৃত হতে পারো এবং পড়াশোনাটা এগিয়ে নিয়ে যেতে পারো। সেই উদ্দেশ্যে আমাদের তোমাদের জন্য অনলাইন ক্লাস নেওয়া। তো আমি তোমাদের ডিগ্রি দ্বিতীয় বর্ষ ইসলামী ইতিহাস জানো। তোমাদের ইসলামী ইতিহাস দ্বিতীয় বর্ষের দুই বিভাগে বিভক্ত, তৃতীয় পত্র এবং চতুর্থ পত্র। দুইটি বিভাগ থেকে দুইটি কোর্স, দুই কোর্সে তোমাদের 200 মার্কসের পরীক্ষা। আমি এখন তোমাদের যে কোর্স পড়াবো সেটা হচ্ছে ইসলামী ইতিহাস ও সংস্কৃতি, ভারতে মুসলমানদের ইতিহাস, মানে তৃতীয় পত্র। তো আমি শুরুতেই আসি যে এই যে তৃতীয় পত্র, এই তৃতীয় পত্রে তোমরা কোন কোন জিনিসগুলো তোমাদের পড়তে হবে সেটা হচ্ছে আরবদের সিন্ধু বিজয় দিয়ে শুরু। 712 থেকে সিলেবাসের সময়কাল হচ্ছে 712 থেকে 1526 খ্রিস্টাব্দ পর্যন্ত, মানে হচ্ছে 712 খ্রিস্টাব্দে আরবরা সিন্ধু বিজয় করে। সেই সিন্ধু বিজয় থেকে শুরু করে একেবারে দিল্লি সালতানাতের পতন পর্যন্ত, মানে 1526 খ্রিস্টাব্দ পর্যন্ত। কারণ 1526 খ্রিস্টাব্দে নতুন একটি শাসনকাল শুরু হয়, যেটা হচ্ছে মুঘল আমল বা মুঘলদের শাসন, যেটা 1526 থেকে শুরু। তো তোমাদের তৃতীয় পত্রের সময়কাল হচ্ছে 712 থেকে 1526। তো তোমাদের এখানে যে যে ব্যাপারগুলো, যে জিনিসগুলো জানতে হবে বা পড়তে হবে সেগুলো হচ্ছে আরবদের সিন্ধু বিজয়, গজনী বংশ, ঘুরি বংশ, দিল্লি সালতানাত, মামলুক বংশ, খলজি বংশ, তুগলক বংশ, সৈয়দ এবং লোদি বংশ। সৈয়দ এবং লোদি বংশের পতনের পরে হচ্ছে গিয়ে ভারতে মুঘল শাসন শুরু হয়। তো ছাত্রীরা, আমি তোমাদেরকে শুরুতেই যে জিনিসটা পড়াতে চাই সেটা হচ্ছে আরবদের সিন্ধু বিজয় দিয়ে, যেহেতু সিলেবাস শুরু, আমি ওইটা পরে পড়াবো। আমাদের কিছু মৌলিক বিষয় যেগুলো ইতিহাস পড়তে গেলে অবশ্যই জানা উচিত এবং তোমরাও অবশ্যই জানবে, সেটা হচ্ছে ভারতের মুসলিম ইতিহাসের উপাদান। এই যে আমরা ইতিহাস পড়ি, ঐতিহাসিকরা যেভাবে ইতিহাস লেখেন, কি উৎস থেকে সংগ্রহ করে ইতিহাস রচনা করেন বা কীভাবে লেখেন সে সম্পর্কে আমরা আলোচনা করি। সেই উৎসগুলোই বা কী, সেগুলো আমাদের জানা প্রয়োজন। তো আর এখানে যে জিনিসগুলো আমি বলবো সেগুলো কিছু তোমরা কোড করার চেষ্টা করবা, কারণ এখান থেকে বেশিরভাগই তোমাদের যে 1 মার্কসের অতি সংক্ষিপ্ত প্রশ্ন, সেই অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলোর উত্তর এখান থেকে এসে থাকে। তো আমি শুরু করছি ভারতের মুসলিম ইতিহাসের উপাদান। মধ্যযুগীয় ভারতে মুসলিম রাজত্বের ইতিহাস রচনার উপকরণ ও উপাদান প্রচুর, তবে বিভ্রান্তিও আছে এ নিয়ে ব্যাপক। এ সময়ের যে ইতিবৃত্ত লেখক, তারপর হচ্ছে সুলতানগণের সভাকবি, সভা পণ্ডিত, বিদেশি বণিক ও পর্যটকগণের পরস্পর বিরোধী উক্তি ও মতবাদের দ্বন্দ্বের মধ্যে হতে প্রকৃত ঐতিহাসিক সত্য উদ্ধার করা হলো মধ্যযুগের ভারতের ইতিহাস লেখকগণের অত্যন্ত কঠিন একটা কাজ। তো এই কঠিন কাজটাই তারা বিভিন্ন
ইতিহাস লিখতে গেলে সম্পূর্ণ নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি দিয়ে যাচাই বাছাই করে তথ্য এবং উপাত্ত বিষয়বস্তু বিশ্লেষণ করে ইতিহাসগুলো লিখে থাকেন। মুসলিম যুগে ভারতের ইতিহাস রচনার তথ্যাবলীকে সাধারণত 5 ভাগে ভাগ করা চলে। সরকারি দলিলপত্র, সমসাময়িক ঐতিহাসিকদের রচনা ও সাহিত্য, বিদেশি বণিক ও পর্যটকদের বিবরণী, মুদ্রা ও শিলালিপি, এবং আরেকটা হচ্ছে স্মৃতিস্তম্ভ এবং অট্টালিকা। তাহলে তোমরা বুঝতেই পারছো যে এই সব জিনিসগুলো দেখে শুনে ঘেটে ঐতিহাসিকরা এর সত্যতা যাচাই করে তারপর ইতিহাস লিখে থাকেন। তাহলে 5টা জিনিস আমরা জানলাম, সেটা হচ্ছে কি সরকারি দলিলপত্র, সমসাময়িক ঐতিহাসিকদের রচনা ও সাহিত্য, বিদেশি বণিক ও পর্যটকদের বিবরণী, মুদ্রা ও শিলালিপি এবং স্মৃতিস্তম্ভ ও অট্টালিকা। এই 5টি উপাদান থেকে ঐতিহাসিকরা তথ্য বা এগুলো দেখে শুনে যাচাই বাছাই করে তারপরে ইতিহাস লিখে থাকেন। এখন চলো আমরা আসি যে সরকারি দলিলপত্র। এই যে বললাম যে সরকারি দলিলপত্রটা কি? সুলতানি এবং মোগল আমলে সরকারি দলিলপত্রাদি ওই যুগের ইতিহাস লেখার অত্যন্ত নির্ভরযোগ্য উপকরণ, এতে কোনো সন্দেহ নেই। মুঘল সম্রাটদের রাজত্বকালে সরকারি নথিপত্রাদি বিশেষভাবে সংরক্ষণের বন্দোবস্ত ছিল, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে পরবর্তীকালে যুদ্ধবিগ্রহ এবং অযত্নের ফলে এই সকল মূল্যবান ঐতিহাসিক তথ্য সম্বলিত দলিলপত্রের অধিকাংশই ধ্বংসপ্রাপ্ত হয়েছে। মুঘল সম্রাট আকবরের গ্রন্থাগারে বলা হয় যে প্রায় 24,000 পাণ্ডুলিপি ছিল, কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে গিয়ে যে এই পাণ্ডুলিপির একটিরও সন্ধান এখন পর্যন্ত পাওয়া যায়নি। ইতিহাস রচয়িতাদের সরকারি এবং বেসরকারি কাগজপত্র যা উদ্ধার করা গিয়েছে তা হতে ওই সময়ের ইতিহাস রচনার অতিশয় প্রয়োজনীয় উপাদান সংগ্রহ করা সম্ভব হয়েছে। তাহলে প্রথমে আমরা কি জানলাম? সরকারি দলিলপত্র ইতিহাস রচনার অন্যতম একটি উপাদান বা অন্যতম একটি উৎস। তারপরে আমরা আসি যে সমসাময়িক ঐতিহাসিকদের রচনা ও সাহিত্য। সেই সময় যে ঘটনাগুলি ঘটেছে এবং সেই সময়ের যে কাছাকাছি যেসব সাহিত্যিকরা ছিলেন, ঐতিহাসিকরা ছিলেন, তারা বিভিন্ন তথ্য উপাত্ত সংগ্রহ করে ইতিহাস রচনা করেছিলেন। ভারতের মুসলিম রাজত্বের ইতিহাস সঠিকভাবে জানতে হলে সমসাময়িক ঐতিহাসিক গ্রন্থাবলী আমাদের জন্য অত্যন্ত প্রয়োজন। এই উপমহাদেশের ইতিহাস রচনায় সমসাময়িক মুসলিম ইতিহাসবিদদের অবদান ছিল অপরিসীম। প্রথমেই আমরা আসি ঐতিহাসিক সাহিত্যের মধ্যে আলী বিন হামিদের সাসনামা অত্যন্ত প্রাচীন ও মূল্যবান গ্রন্থ, কিন্তু প্রদেশের ইতিহাসের জন্য চাষনামাই আমাদের নিকট প্রধান নির্ভরশীল উপাদান। তাহলে আমরা এখানে একটা প্রশ্ন পেয়ে গেলাম যে চাষনামার রচয়িতা কে? এরপরে আমরা আসি আল বিরুনি। আবু রায়হান আল বিরুনি ছিলেন সেই যুগের সর্বশ্রেষ্ঠ ঐতিহাসিক। তিনি ছিলেন গজনী সুলতান মাহমুদের দরবারের একজন বিশিষ্ট রত্ন। কিন্তু সুলতান মাহমুদ যখন পাঞ্জাব অধিকার করেন তখন আল বিরুনি গজনী হতে পাঞ্জাবে চলে আসেন। ভারতে আগমন করে তিনি ভারতীয় পণ্ডিতগণের সাহায্যে বিবিধ জ্ঞান বিজ্ঞানের পাণ্ডিত্য অর্জন করেন, এবং তিনি যেটা করলেন অল্পদিনের মধ্যেই সংস্কৃত ভাষায় ব্যুৎপত্তি লাভ করেন এবং ভারতীয় দর্শনশাস্ত্রে গভীর জ্ঞান অর্জন করেন। তিনি কিতাব আল হিন্দ নামে একখানি অতি মূল্যবান গ্রন্থ রচনা করেন যা ইতিহাসের ভাণ্ডারকে সমৃদ্ধ করেছে। এই গ্রন্থে ভারতীয় দর্শন, জ্যোতির্বিদ্যা প্রভৃতির এক মনোজ্ঞ বর্ণনা পাওয়া যায়। তার এই গ্রন্থটিতে ভারতীয় সমাজ ও সংস্কৃতির এক নিখুঁত ছবি ফুটে উঠেছে এবং সমসাময়িক হিন্দু সমাজের রীতিনীতি, আচার আচরণ প্রভৃতি সম্পর্কে তিনি এই গ্রন্থে বিশদ বর্ণনা করে গিয়েছেন। তারপরে আমরা আসি মিনহাজ সিরাজ।
এই নামগুলো তোমরা যখন বই পড়বে তখন জানতে পারবে। এবং হাসান নিজামীর ঐতিহাসিক রচনা হতে দিল্লির প্রাথমিক যুগে তুর্কি সুলতানদের রাজত্বকাল সম্পর্কে বহু মূল্যবান তথ্য সংগ্রহ করা যায়। মিনহাজ মামলুক সুলতান নাসিরউদ্দিন মাহমুদের অধীনে এক উচ্চ রাজকর্মচারী পদে অধিষ্ঠিত ছিলেন এবং তার উল্লেখযোগ্য তবাকাতি নাসিরউদ্দিনের রাজত্বকালের এক অতি মূল্যবান ইতিবৃত্ত। তাহলে তোমাদের আমি যে বলছিলাম যে আমার পড়ার মধ্যে অনেকগুলো ইম্পর্টেন্ট প্রশ্ন এবং তার উত্তর তোমরা খুঁজে পাবে, যেমন চাষনামা রচয়িতাকে, আল-বেরুনি কে ছিলেন, তারপরে হচ্ছে গিয়ে তাবাকাতি নাসিরিকে রচয়িতাকে। তারপরে আমরা আসি আমির খসরু। আমির খসরু কে ছিলেন? তিনি ছিলেন সুলতান গিয়াসুদ্দিন বলবনের আমলের শ্রেষ্ঠ কবি, পণ্ডিত এবং সাহিত্যিক। পরবর্তীকালে তিনি সুলতান আলাউদ্দিন খলজির বিখ্যাত সভাকবির পদ অলঙ্কৃত করেছিলেন এবং তার রচনা হতে কেবল তার কবিত্ব শক্তির পরিচয় পাওয়া যায় না, ওই যুগের ইতিহাস রচনায়ও তার গ্রন্থাদির যথেষ্ট গুরুত্ব রয়েছে। মুসলিম আইনকানুন সম্পর্কে গভীর জ্ঞান সম্পন্ন আইন উল মুলক তার মুনসাতি মহরা নামে একখানি গ্রন্থে সুলতান ফিরোজ শাহ তুগলকের শাসন ব্যবস্থা সম্পর্কে বিস্তারিত বিবরণ রেখে গিয়েছেন। তারপর আমরা আসি যে মিনহাজের মৃত্যুর পরে একটা ইতিহাসে একটা শূন্যতার সৃষ্টি হয়েছিল। সেই শূন্যতার সূত্র ধরে অসাধারণ প্রতিভাবান ঐতিহাসিক জিয়াউদ্দিন বারনী তার শূন্যতা পূরণ করেন। সুলতানি আমলে আরম্ভ হইতে ফিরোজ শাহ তুগলকের রাজত্বকালে প্রথম 6 বছর পর্যন্ত ধারাবাহিকভাবে দিল্লির তুর্কি সুলতানদের ইতিহাস তিনি রচনা করে গিয়েছেন। ফিরোজ তুগলকের রাজত্বকালের ইতিহাসের ঘটনা সম্বলিত তারিখ-ই ফিরোজশাহী বারনীর একটি অতি মূল্যবান গ্রন্থ। তাহলে তারিখ-ই বারনী বা তারিখ-ই ফিরোজশাহী কে রচনা করেছেন, এটাও একটা ইম্পর্টেন্ট তোমাদের জন্য প্রশ্ন। তো ছাত্রীরা, আজকে এ পর্যন্তই। আমি পরবর্তী ক্লাসে এই সম্পর্কে আরও আলোচনা করব। তোমরা ভালো থাকো, নিরাপদে থাকো এবং সুস্থ থাকো। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।